পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম, কুসংস্কার ও লোকাচার। আমরা পড়ছি 100 পাতা থেকে। মার্ক্সবাদ, ধর্ম ও বিপ্লব, এই প্রসঙ্গে মহারাজ বলছেন, মানুষকে আপনি দুইভাবে সাহায্য করতে পারেন। খুবই সাহায্য করে তাকে আপনার ওপর নির্ভরশীল করে তুলতে পারেন, কিংবা সে যাতে স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সাহায্য করতে পারেন। প্রকৃত সাহায্য কোনটি? পুঁজিবাদী, সাম্যবাদী কোনো রাষ্ট্রই জনতাকে অ্যালাউ করে না, অধিকার দেয় না রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে। দু ধরনের দেশের নেতাদেরই বক্তব্য, তাদের রাষ্ট্র কাঠামোই শ্রেষ্ঠ, এর বাইরে যাবার দরকার নেই, অধিকারও নেই। প্রশ্ন, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। আধ্যাত্মিক বিপ্লব বলতেই ঈশ্বরের প্রসঙ্গ চলে আসে। ঈশ্বরকে মানার দরকার কি? এ কি নিছক কুসংস্কার বা কল্পনা নয়? উত্তর, আপনাদের মার্ক্সবাদে বলা হয় শুধু ম্যাটার বা বস্তুই আছে। লেনিনের মতে বস্তু একটি দার্শনিক প্রত্যয় এবং একে পুরোপুরি জানা যায় না। আমরা বস্তুকে জানি তার গুণের মধ্য দিয়ে, এবং মূল বস্তু হলো প্রাইম ক্যাটাগরি। অন্যান্য দার্শনিকেরা প্রাইম ক্যাটাগরিকে মেনেছেন, যদিও একে এক একজন দার্শনিক এক একভাবে ব্যাখ্যা করেছেন। কান্ট বলেছেন থিং ইন ইটসেলফ, হেগেল অ্যাবসলিউট আইডিয়া, বেগস, অ্যালান, ভাইটাল ইত্যাদি। ধর্মে একেই অর্থাৎ প্রাইম ক্যাটাগরিকেই ঈশ্বর বলা হয়েছে। প্রশ্ন, মার্ক্সবাদী মতে গতি হলো বস্তুর অবিচ্ছেদ্য গুণ। বস্তু সবসময় সক্রিয়, গতিশীল। ধর্মে কিন্তু ঈশ্বরকে সক্রিয়, নিষ্ক্রিয়, সগুণ, নির্গুণ দুই বলা হয়েছে। রামকৃষ্ণ পরমহংস দুটো দিকের ওপরেই নজর দিয়েছেন। উত্তর, ঠিকই বলেছেন। মার্ক্সবাদের ল অফ অপোজিটস অনুযায়ী যদি গতি বস্তুর অবিচ্ছেদ্য গুণ হয়, তবে স্থিতিও তার অবিচ্ছেদ্য গুণ হওয়া দরকার। প্রশ্ন, কিন্তু আপনারা বলছেন যে ঈশ্বরকে জানা যায়। লেনিন বলছেন বস্তুকে স্বরূপত পুরোপুরি জানা যায় না। উত্তর, স্বরূপকে যদি না জানা যায় তবে লেনিন কি করে বললেন যে ওই স্বরূপ আছে? এই প্রশ্নই তুলেছিলেন বার্কলে। তিনি জ্ঞানাতিরিক্ত বস্তুর অস্তিত্ব স্বীকার করেননি, বরং জিজ্ঞেস করেছিলেন বস্তুকে যদি স্পষ্টত না জানি তবে বস্তু আছে কিভাবে বলি? হিউমেরও তাই মত। প্রকাশিত গুণাবলী ছাড়া বস্তুর দ্রব্যত্ব বলে কোনো প্রচ্ছন্ন সত্তা নেই। কান্ট তো বলেই দিলেন যে দ্রব্যের ধারণা আ প্রায়োরি ক্যাটাগরি। প্রশ্ন, দর্শনের দিক দিয়ে এটা একটা জটিল সমস্যা, কিন্তু লেনিনের একটা কথা মনে রাখতে হবে। তিনি বলেছিলেন বস্তুকে যে আমরা পুরোপুরি জানি তা নয়, আবার যে একেবারে জানি না তাও নয়। উত্তর, প্রাইম ক্যাটাগরি সম্বন্ধে শঙ্করাচার্য একথা 1000 বছর আগেই বলে গেছেন। ব্রহ্মসূত্র ভাষ্যের একেবারে গোড়ার দিকে তিনি বলেছেন, সাধারণ মানুষ ব্রহ্মকে সামান্যভাবে জানে, বিশেষভাবে নয়। প্রশ্ন, আচ্ছা একটা কথা, ঈশ্বর যদি একই হয় তবে এক এক ধর্মে এক একভাবে তার বর্ণনা করা হয় কেন? ঈশ্বর সম্বন্ধে হিন্দু ধর্ম এক কথা বলে, খ্রিস্টান ধর্ম অন্যভাবে, ইসলাম আরেক রকম। এতেই কি প্রমাণ হয় না যে যে যার মতন ইচ্ছে মতন বলে গেছে এবং ঈশ্বর ব্যাপারটি মানুষের কল্পনা? উত্তর, আপনি কি বিজ্ঞানের ছাত্র না সাহিত্যের? প্রশ্ন, বিজ্ঞানের, ফিজিক্স নিয়ে পড়ছি, কিন্তু এই প্রশ্ন কেন? উত্তর, ফিজিক্সের ছাত্র হয়ে এই ধরনের প্রশ্ন করছেন? আশ্চর্য, এই ধরনের প্রশ্ন সাহিত্যের ছাত্রছাত্রী করতে পারে, বিজ্ঞানের নয়। আপনি যখন এই ধরনের প্রশ্ন করছেন তখন আপনি এই অ্যাক্সিওম মেনে নিচ্ছেন যে একটি বস্তুর বর্ণনা সবসময় একরকম হবে, তাই না? প্রশ্ন, হ্যাঁ, এটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত। উত্তর, সর্বক্ষেত্রে নয়। এই যে আমি বসে আছি আপনাদের সামনে, এখন আমার ভেলোসিটি কত? আপনি বলবেন 0। একজন যদি সাইকেল চালিয়ে আমার দিকে আসতে থাকে তবে তার কাছে আমার ভেলোসিটি ধরুন 16 কিলোমিটার ঘন্টায়।
আর আকাশে স্পেস ল্যাব থেকে অনেক দূর থেকে কেউ যদি আমাকে দেখে তবে তার কাছে আমার ভেলোসিটি 1000 কিলোমিটারের বেশি প্রতি ঘন্টায়। এই তিনজনের মধ্যে কার স্টেটমেন্ট সঠিক? বলুন বিজ্ঞানের এর মত কী? প্রশ্ন, সবাই ঠিক, নিজের নিজের অবস্থান থেকে। উত্তর, তাহলেই দেখছেন যে একই বস্তুর অবস্থা সম্বন্ধে বিভিন্ন বর্ণনা হওয়া সম্ভব বিজ্ঞানের দিক থেকেও, তবে ঈশ্বরের বেলায় তা হবে না কেন? প্রশ্ন, আচ্ছা, লোকেরা ঈশ্বরকে জানার জন্য ধ্যান করে কেন? ধ্যানের মাধ্যমে কি ঈশ্বরকে জানা সম্ভব? জগতের পেছনে মূল সত্তাকে জানতে হলে তো বহির্জগৎকে বিশ্লেষণ করা দরকার। চোখ বুজে বসে থেকে লাভ কী? উত্তর, আপনারা তো বলেন মন জড়েরই পরিণতি, তাহলে মনকে বিশ্লেষণ করেই বা সত্যকে বা মূল সত্তাকে জানা যাবে না কেন? প্রশ্ন, মন জড়ের পরিণতি হলেও একটা নতুন বৈশিষ্ট্যময় বিষয়, একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে ওতে। উত্তর, তাতে কি হয়েছে? দুধ থেকে দই হয় এবং দইয়ে কেমিক্যাল কম্পোজিশন আলাদা, কিন্তু দুধকে বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই, দইকে বিশ্লেষণ করলেও তাই পাই। গভীরে সম্পর্কিত না থাকলে কার্যকারণ সূত্রে দুটি জিনিস বাধা থাকে না। সুতরাং মনকে বিশ্লেষণ করলেও আমরা সেই মূল সত্তাকেই পাব। এটা হাইপোথেসিস হতে পারে, কিন্তু প্রমাণিত হলো কোথায়? প্রশ্ন, উত্তর, নিজে পরীক্ষা করে দেখুন। প্রশ্ন, প্রমাণ না পেলে আমি কিছুই মানি না। উত্তর, হ্যাঁ মানেন। E=mc², এই সূত্রটি মানেন, যদিও ল্যাবরেটরিতে এটিকে কখনো পরীক্ষা করেননি। আপনি ইলেকট্রন, প্রোটনের অস্তিত্ব মানেন, কিন্তু ওইগুলো কখনো চোখে দেখেননি। আপনি ব্ল্যাক বডি জানেন, অ্যাভোগাড্রোস নাম্বার মানেন, কার্ভেচার অফ স্পেস মানেন কারণ বৈজ্ঞানিকেরা বলেছেন। আপনি নিজে হাতে নাতে এগুলোকে প্রমাণ কখনো পাননি। প্রশ্ন, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন কি? সরাসরি কোনো প্রমাণ দিতে পারবেন? উত্তর, সরাসরি প্রমাণ। -273.14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে জলের ভলিউম শূন্য হয়ে যায়, একথা বৈজ্ঞানিকেরা বলেছেন, কিন্তু এর কোনো সরাসরি প্রমাণ দিতে পেরেছেন কি? আপনি বিজ্ঞানের ছাত্র হিসাবে নিশ্চয়ই জানেন, লজিক বা গণিতের সাহায্যে ইনডাইরেক্টলি প্রমাণটাও কিন্তু বিজ্ঞানসম্মত। বস্তুত এই দুটির সাহায্যেই বিজ্ঞানের উচ্চতম তত্ত্বগুলি জানা গেছে, কিন্তু এই দুটি সম্বন্ধেই প্রশ্ন তোলা যায়। আমার যুক্তি নির্ভর করে আমার পূর্বের জ্ঞান এবং অভিজ্ঞতার ওপর। যেহেতু এই জ্ঞান এবং অভিজ্ঞতা সবসময়ই সীমিত, সেহেতু আমার যুক্তিও সীমিত হতে বাধ্য। এইবারে দ্বিতীয়টি অর্থাৎ গণিত সম্পর্কে দেখুন। গাণিতিক সূত্র কোনো না কোনো বস্তুর সম্পর্কে আবদ্ধ এবং অঙ্ক কষার সময় ধরে নেওয়া হয় যে আইডিয়াল সিচুয়েশনেই বস্তুটি কাজ করছে, যার ফলে ভ্যারিয়েবলের সংখ্যা খুবই সীমিত। এখানে দুটি বিতর্ক উঠতে পারে। প্রথমত, বস্তুটি সম্বন্ধে পূর্ণ জ্ঞান আমাদের আছে কি? বস্তুটি যেভাবে জানছি সেই জানাটাই যদি সন্দেহজনক হয়, তবে তো ব্যাপারটি দাঁড়ালো যে বস্তুর সন্দেহজনক অবস্থাকে ভিত্তি করেই আমি গাণিতিক সূত্র গড়ে তুলছি। দ্বিতীয়ত, আইডিয়াল সিচুয়েশন, অর্থাৎ যেখানে ভ্যারিয়েবলের সংখ্যা খুবই সীমিত। কি বাস্তবসম্মত এটা? প্রশ্ন, মানছি এসব সমস্যা আছে, কিন্তু এই বিতর্কিত যুক্তি ও সূত্র দিয়েই তো মানুষ আকাশে রকেট পাঠাচ্ছে, সমুদ্রের নিচে যাচ্ছে এবং সফল হচ্ছে। উত্তর, তা যদি বলেন তবে বলবো যে ঈশ্বর বিশ্বাসও মানুষের জীবনকে তাৎপর্যময় করে তুলেছে। ধর্মের মাধ্যমে মানুষ শান্তি পাচ্ছে, হতাশাগ্রস্ত মানুষ আশা পাচ্ছে, অন্য মানুষের অশিক্ষা দূর করছে, রোগীর চিকিৎসা করছে, এমনকি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আপনি প্রমাণের কথা জিজ্ঞেস করছিলেন। সব কিছুর প্রমাণ ব্যবস্থা একরকম নয়। অ্যানাটমির সাহায্যে অবচেতন মনের অস্তিত্ব প্রমাণ করা যায় না, এজন্য ফ্রয়েডকে বাতিল করে দেবেন? MBBS-এর বইতে যা আছে তা দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রমাণ পাওয়া যায় না, এজন্য রাস্টাক্স, নাক্স ভূমিকা ওষুধকে উড়িয়ে দিতে পারেন কি? সুতরাং মেথডোলজির ভিন্নতা মানতেই হয়। ধর্মের নিজস্ব মেথডোলজি আছে, সেটা অনুসারে কাজ করে দেখুন। আক্রমণাত্মক প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে।
আপনি এই নিয়ে কিছু মনে করবেন না, প্রশ্ন নিশ্চয়ই করবেন। পলিটিক্যাল সায়েন্সকে মহারাজ বলছেন যে পলিটিক্যাল সায়েন্সকে আমি তো অস্বীকার করিনি, তবে বলছি যে সমগ্র জীবন কিন্তু এটাই নয়। ফিলোসফির চেয়ে পলিটিক্যাল সায়েন্স বেশি গুরুত্বপূর্ণ। এতে মহারাজ বলছেন যে পলিটিক্যাল সায়েন্সকে আমি তো অস্বীকার করিনি, তবে বলেছি যে এটাই সমগ্র জীবন নয়। তাছাড়া একটি জিনিস লক্ষ্য করুন যে মার্ক্সবাদীদের যা মূল দাবি ও ভিত্তি, অর্থাৎ দারিদ্র্য দূর করা এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, এটা ক্যাপিটালিস্টরা ক্রমশ মেনে নিচ্ছে, কারণ নিজেদের গদি বজায় রাখার জন্য শাসক শ্রেণী ঝুঁকছে মানুষের দরিদ্র ও অসন্তোষ দূর করার দিকে। কেইন্স সোশ্যাল ওয়েলফেয়ারের পথ দেখাবার পর পুঁজিবাদী দেশগুলো অনেক রিলিফ পেয়েছে এবং শ্রমিকদের সচ্ছলতা দিয়ে বিপ্লবের সম্ভাবনা দূর করেছে। অতএব পলিটিক্যাল সায়েন্সের আয়ু আর কতদিন? যতদিন শ্রমিকেরা ক্ষমতা দখল না করছে ততদিন শ্রমিকেরা লড়বেই। ধনতন্ত্রী দেশগুলিতে শ্রমিকরা লড়ছে অধিকতর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, ক্ষমতার জন্য নয়। মার্ক্সবাদী রাষ্ট্রনীতিগুলিতেও শ্রমিকদের হাতে ক্ষমতা নেই। ক্ষমতা, উৎপাদন, হাতিয়ার, অর্থনৈতিক পরিকল্পনা, পণ্য বন্টন সবই পার্টি আমলাদের হাতে। ওখানেও শ্রমিকেরা রাষ্ট্র ক্ষমতা চাইছে না। সুতরাং সিদ্ধান্তে আসা যায় যে শ্রমিকেরা বিভিন্ন ধরনের শাসনতন্ত্রে থাকতে রাজি যদি আর্থিক সাচ্ছল্য থাকে, কিন্তু যুব সমাজ আর্থিক সাচ্ছল্যের মধ্যেও বিদ্রোহ করে। এদের বিদ্রোহ মূলত আত্মিক স্বাধীনতার জন্য। প্রশ্ন: রাশিয়া, চীন সংশোধনবাদী, ওই দেশগুলিকে মার্ক্সবাদী বলতে আমি রাজি নই, কিন্তু নতুন ধরনের যথার্থ মার্ক্সবাদী রাষ্ট্র গড়ে উঠলে মানুষের আত্মিক স্বাধীনতা স্বীকৃতি পাবে। উত্তর: রাষ্ট্র, তা সে ধনতন্ত্র বা মার্ক্সবাদী যাই হোক না কেন, মানুষকে কতটা স্বাধীনতা দিতে পারে? আরও একটা প্রশ্ন, যে মানুষ যে আত্মিক স্বাধীনতা চায় সেটাও কি রাষ্ট্রই দেবে? রাষ্ট্র তার নিজস্ব কাঠামোর বাইরে যাবে কি? প্রশ্ন: না, সেজন্যই আমরা বলি যে রাষ্ট্র শেষ পর্যন্ত বিলীন হবে। উত্তর: তার প্রস্তুতি কোথায়? মার্ক্সবাদী দেশগুলিতে রাষ্ট্র দিন দিন আরও বেশি শক্তিশালী আরও কেন্দ্রীভূত হয়ে উঠছে। পশ্চিমবঙ্গেও তো রুগ্ন শিল্প সংস্থা তুলে দেওয়া হচ্ছে শিল্পপতিদের হাতেই। শ্রমিকদের হাতে এগুলো ছেড়ে দিয়ে নতুন পরীক্ষার তো লক্ষণ দেখা যাচ্ছে না। যে শ্রমিকেরা বর্তমানেই কারখানা চালাতে পারছে না বা চালাবার সুযোগ পাচ্ছে না, বিপ্লবের পর তারা সেটা পারবে এ কথার ভিত্তি কি? শ্রমিক নেতারা যদি সত্যি চায় যে শ্রমিকদের হাতে ক্ষমতা যাক। প্রশ্ন: স্বীকার করছি এইসব সমস্যা আছে, কিন্তু একটা আইডিওলজি তো দরকার বিপ্লবের জন্য, আর মার্ক্সবাদের চেয়ে সঠিক আইডিওলজি কিছু নেই। উত্তর: যে মুহূর্তে আপনি একটি মতবাদকে সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিচ্ছেন, সেই মুহূর্তেই আপনার প্রশ্ন থেমে গেল, অনুসন্ধান বন্ধ হলো। আপনি অ্যাবসলিউটিজমের স্থির হয়ে গেলেন তখন, কারণ আপনি মনে করছেন যে শেষ সত্য আপনি জেনে ফেলেছেন। আপনার মতবাদ যদি ফিক্সড কিছু হয় তবে ডগমেটিজম আসবেই। তখন মতবাদী প্রধান, মানুষ নয়, অনুসন্ধান নয়। অথচ মতবাদ স্ট্যাটিক, মানুষ ডাইনামিক। এই জন্যই জীবন জিজ্ঞাসা দরকার, এবং এই জিজ্ঞাসা নিরন্তর চলা দরকার ও স্বাধীনভাবে হওয়া দরকার। আমার কিসে ভালো হবে তা আমার চেয়ে অন্যে ভালো বোঝে, এই চিন্তাকে দূর না করলে স্বাধীনতা আসবে কি করে? প্রশ্ন: আত্মিক মুক্তির ওপর বেশি জোর দেওয়া ভাববাদী চিন্তা। উত্তর: নাস্তিকেরাও কি ভাববাদের ওপরে উঠতে পেরেছে? নিজের ভাব, আইডিয়া, ধারণার মধ্য দিয়েই তো ওরা জীবজগৎকে দেখে, এবং এই ভাবও অন্যের গড়ে দেওয়া। নিজস্ব দৃষ্টি কোথায়? আমরা অন্যের কাছে জানতে চাই কিভাবে নতুন সমাজ গড়ব, কিভাবে চলব, কোন কাঠামোর মধ্যে চিন্তা করব। মোস্ট অফ আস আর সেকেন্ড হ্যান্ড পিপল। অধিকাংশের মধ্যে নতুন চিন্তা নেই, নতুন দৃষ্টি নেই, নতুন আবিষ্কার নেই। গতানুগতিক চিন্তাধারা, সহজ পথের চাহিদা, অন্যের বলে দেওয়া তত্ত্বকে নির্ভর করেই আমরা জীবন কাটাতে চাই। এই পুরনো মেটেরিয়াল দিয়ে আমরা নতুন সমাজ করব, এটা হয় কি? আত্মিক
মুক্তির অর্থ প্রকৃত স্বাধীনতা, চেতনার স্বাধীনতা। অন্যের দৃষ্টিতে নয়, নিজে আমি দেখতে চাই বাস্তবে কি আছে। আমি সত্যকে প্রকৃত রূপে দেখতে চাই, অন্যের চোখ দিয়ে নয়, অন্যের মতবাদ দিয়ে নয়। এটাই আত্মিক মুক্তির পথে প্রথম পদক্ষেপ। প্রশ্ন, অর্থাৎ টোটাল ফ্রিডম চাইছেন, তাই তো? প্রশ্ন 2, গতিশীলতার কথা বলছেন আপনি। উত্তর, গতি নয়, আমি জোর দিচ্ছি প্রগতির ওপর। কতগুলো প্রিজাম্পশন, এস্টাবলিশড ভ্যালুজকে নিয়ে চললে মানুষ গতিশীল হতে পারে। আপনার সঙ্গে একজন সাধারণ আস্তিকের বিশেষ পার্থক্য নেই। আস্তিক যদি ক্লকওয়াইজ চলে, আপনি তবে অ্যান্টি ক্লকওয়াইজ। দুজনেই গতিশীল, তবে বৃত্তের পরিধিকে অবলম্বন করে। এই গতিকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, কিন্তু মূলত এটা গতি। আর সেটাই প্রগতি, যখন আপনি বৃত্তের কেন্দ্র ও পরিধি থেকে বেরিয়ে আসছেন। প্রশ্ন, কোন তত্ত্বকে অবলম্বন করে বেরিয়ে আসব? উত্তর, তত্ত্ব অবলম্বন। তত্ত্ব হলো আপনার কাছে আইডিওলজিক্যাল সার্কেল। একটা বৃত্ত থেকে অন্য বৃত্তে গেলেও সেটা বৃত্তই, এবং প্রতিটি বৃত্তই ফিক্সড, ধরা বাঁধা পথ। ওটা প্রগতি হবে কিভাবে? প্রগতি তখনই সম্ভব যখন মানুষ একই বৃত্তের কেন্দ্র ও পরিধি নিয়ে ক্রমাগত প্রশ্ন তোলে। মানুষকে প্রগতিশীল করে রাখে তার চিরন্তন জিজ্ঞাসা। যে প্রশ্ন তুলবে, উত্তর খুঁজবে, কিন্তু কোনো উত্তরকেই শেষ পর্যন্ত উত্তর মনে করবে না। শুধু এগিয়ে যাওয়া প্রগতিশীলতা নয়। সার্কাসের শিম্পাঞ্জি জামা জুতো পরে সিগারেট খায়, সাইকেল চালায়, কিন্তু তা প্রগতিশীলতা নয়। জীবন সত্য আবিষ্কারের প্রয়াসে, নিজস্ব উপলব্ধির মাধ্যমে নিজেকে ভাঙা গড়ার মধ্য দিয়ে নতুন থেকে নতুনতর দিগন্তে এগিয়ে যাওয়াটাই হচ্ছে প্রগতিশীলতা। বিপ্লবের শুরুই হলো নিজেকে নিয়ে। আনলেস দেয়ার ইজ আ চেঞ্জ ইন মাইসেলফ। আমি কি করে বুঝবো প্রকৃত পথ কোনটা? বিপ্লবের নামে কি আমি নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিচ্ছি না অন্যের ওপর? রিগ্যান ব্রেজনেভকে আমি গালাগালি দিচ্ছি পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য, কিন্তু এই অশান্তিতে কি আমি আপনিও ইন্ধন যোগাচ্ছি না? সুখের প্রত্যাশা, প্রতিযোগিতা, উচ্চাশা, সন্দেহ, ভয় ইত্যাদি তো আমার আপনারও মনে রয়েছে, এবং এগুলোই তো অশান্তির কারণ। অতএব রিগান ব্রেজনেভকে বাদ দিয়ে রাষ্ট্রপ্রধান হিসাবে আমি আপনি বসলেই কি পৃথিবীতে শান্তি আসবে? নিজেদের মধ্যে পরিবর্তন আনা কঠিন বলে আমরা সেই কাজ বাদ দিয়ে অন্যের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করি। নিজেকে না বুঝে যদি নিজেকে পরিবর্তন করতে চাই, তবে তা হবে একটা নতুন প্যাটার্নে নিজেকে বদ্ধ করার চেষ্টা। আমি এক্স, আমি ওয়াই হতে চাই। যদি এক্স নিজেই কনফিউজড থাকে, তবে ওয়াই একটা প্রজেকশন মাত্র, এবং এক্স মাইনাস ওয়াই মুভমেন্ট হলো আলো আঁধারির খেলা। প্রশ্ন, আপনি যদি ওয়াইকে প্রজেকশন বলেন, তবে y1, y2, y3 ইত্যাদি সবই প্রজেকশন নয় কি? যদি এক্স কনফিউজড হয়, তবে ওয়াই এর সব রূপই তো প্রজেকশন হবে। প্রশ্ন, তাহলে তো কোনো মুভমেন্টই অসম্ভব নয়, এবং কোনো মুভমেন্টই সম্ভব নয়। উত্তর, সঠিক মুভমেন্ট সম্ভব নয়। তাহলে আমি কি করব? সঠিক মুভমেন্টের প্রথম পদক্ষেপটি কি হওয়া উচিত? নিজের কনফিউশন দূর করা, তাই না? প্রশ্ন, কিন্তু দূর করা কিভাবে সম্ভব? দূর করে আমি তো প্রকৃতপক্ষে ওয়াই এরই একটা রূপে যেতে চাইছি। উত্তর, ঠিক বলেছেন, সমস্যাটাকে ঠিকই ধরেছেন। তাহলে আমি কি করব? নিজের কনফিউশনকে বোঝার চেষ্টা করব। প্রশ্ন, কি করে বুঝবো? কনফিউজড মন তা বুঝবে কিভাবে? উত্তর, জীবন ও জগৎ প্রতিদিন আপনার কাছে চ্যালেঞ্জ উপস্থিত করছে। তার মোকাবিলা করতে গিয়ে আপনার মন যেভাবে রিয়্যাক্ট করছে, সেই রিয়াকশন কি আপনার কাছে অ্যাডিকুয়েট মনে হচ্ছে? কেন এই রিয়াকশন অ্যাডিকুয়েট হচ্ছে না? কেন এর মোকাবিলা মনে রাগ, দেশ, ঈর্ষা, যন্ত্রণা উপস্থিত করছে? এতদিন এজন্য অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন। এবার একটু নতুনভাবে তাকান, নিজের মনের দিকে তাকান, মনের কন্ট্রাডিকশনগুলি ধরার চেষ্টা করুন। এটা হলো আত্ম আবিষ্কারের পথ। এই পথেই কনফিউশন দূর হবে।
দূর করার জন্য জোর করতে হবে না। এগুলো স্বতঃস্ফূর্তভাবে চলে যাবে যদি আপনি ওগুলোকে বুঝতে পারেন। জ্ঞানই মানুষকে মুক্ত করে। বুঝতে পারলেই দূর হবে কিভাবে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? উত্তর: মানসিক রোগীকে সাইকিয়াট্রিস্ট কিভাবে সুস্থ করেন? তিনি রোগীকে প্রশ্নের পর প্রশ্ন করে যান রোগের উৎস ধরার জন্য। যখন তা ধরতে পারেন তখন রোগীর কাছে সেটা তুলে ধরেন এবং এভাবেই রোগী সুস্থ হয়ে ওঠে। আপনি এবারে নিজেই নিজের ডাক্তার হন। প্রশ্ন: ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন। প্রত্যেক মানুষই জীবনে ফুলফিলমেন্ট চায়। আপনার মতে এগুলো সবই ওয়াইয়ের বিভিন্ন রূপ। কিন্তু মানুষ যদি ফুলফিলমেন্টের চেষ্টা একেবারেই না করে, তবে কি জীবন ডাল হয়ে যাবে না? উত্তর: হ্যাঁ, মানুষ ফুলফিলমেন্ট চায়, মানসিক পূর্ণতা চায়, কিন্তু যে পথ তারা চাইছে সে পথই কি ভুল নয়? ফুলফিলমেন্টের অর্থ কী? কতগুলো পাওয়ার পজিশন অ্যাচিভমেন্টের সঙ্গে একাত্ম ভাবা নিজেকে। এই কাজটা হলো নিজেকে নতুনভাবে সাজানো। কিন্তু সাজিয়ে হচ্ছেটা কি? আপনি মন্ত্রী হতে চান কিংবা বিখ্যাত কবি হতে চান। ধরুন তা হলেন চেষ্টার সাহায্যে। নিজেকে এখন ফুলফিল ভাবছেন, অর্থাৎ মন্ত্রী বা বিখ্যাত কবি হয়ে মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব করছেন। এই তৃপ্তি বা সেন্সেশন মনের মধ্যে একটা ঢেউ এবং মনের মধ্যে আর 5টা ঢেউয়ের মতন, এটাও সাময়িক। ফলে কিছুকাল পরে এই ঢেউ আর থাকছে না। তখন আপনি কি করছেন? কয়েকজন মোসাহেব বা অনুরাগীদের সজান্তে বা অজান্তে অ্যালাউ করছেন সবসময় আপনার কাছে কাছে থাকতে। তারা স্যার করে বারবার আপনার ইগোকে বুস্ট আপ করে যাচ্ছে, অর্থাৎ আপনার মনে ওই তৃপ্তির ভাবকে উঠিয়ে যাচ্ছে। আপনিও আপনার মনের ফুটো বালতি বারবার জল ঢেলে ভর্তি করতে চাইছেন। সুতরাং দেখতে পাচ্ছি যে ফুলফিলমেন্টের চেষ্টাই নিরর্থক, বরং এই চেষ্টাই মানুষের মনে দ্বন্দ্ব সমস্যা তুলছে আরও বেশি করে, মানুষকে মিথ্যা আশা দিয়ে বোকা বানিয়ে রাখছে। মানব জীবনের মৌল প্রশ্নগুলিকে এড়িয়ে গিয়ে ফুলফিলড হবার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।